আমার স্নেহের ছাত্রছাত্রীরা, দ্বাদশ শ্রেণীর, আবার আমি এসেছি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয় পড়ানোর জন্যে। আমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রয়াসে আমরা যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি, সেখানে আবার আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অর্থাৎ ফোর্থ সেমিস্টারের ইউনিট 4 ভারত সরকারের বিভিন্ন বিভাগ সম্পর্কে তোমাদের আজকে পড়াবো। প্রথমে বলে রাখি, সরকার আমরা পড়েছি আগে, আমরা যখন 11-এ পড়েছি সরকার আমরা কাকে বলছি, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মধ্যে একটা বড় অংশ হয়ে আছে রাষ্ট্রের আলোচনা। সেই রাষ্ট্রের আলোচনার মধ্যে রাষ্ট্রের যে বলা হয় মস্তিষ্ক, অর্থাৎ যেটা ছাড়া আমরা রাষ্ট্রকে চিনতে পারি না। আমরা ভারতকে কিভাবে চিনি, ভারত সরকার কি বলছে, অর্থাৎ ভারত সরকার কি বলছে সেটাই হচ্ছে ভারত বলছে যেটা। সেই জন্যে আমরা সরকারকে বলতে পারি মুখপাত্র একটা রাষ্ট্রের। এই সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে গণতন্ত্র, সমাজতন্ত্র, বিভিন্ন ধরনের একনায়কতন্ত্র, বিভিন্ন ধরনের যে রেজিমগুলো, যে শাসন ব্যবস্থাগুলো, সেখানে সরকারের বিভিন্ন ধরনের কাজ আছে। কিন্তু মোটামুটি আমরা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে যদি বলতে পারি যে সরকারের কাজ যেটা হচ্ছে, সেই কাজ করে 3টে বিভাগ। সরকারের মূলত 3টে কাজ। একটা হচ্ছে আইন প্রণয়ন করা, আইন তৈরি করা। আর একটা হচ্ছে আইন তৈরি হলো, তারপরে আইনটাকে কার্যে রূপায়ণ করা। আইনটা তৈরি হলো, আইনটাকে রূপায়ণ করা, এবং কেউ আইন ভঙ্গ করলে তাকে কি শাস্তি দেওয়া হবে না হবে তার বিচার করা। অর্থাৎ এইভাবে সরকার তার 3টে অঙ্গ দিয়ে এই পুরো সরকারের, আমার একটা রাষ্ট্রের সরকারের কাজ চলে। একটা হচ্ছে আইন তৈরি, একটা হচ্ছে আইন রূপায়ণ করা, আর একটা হচ্ছে যে আইন যদি কেউ অমান্য করে, তাই অমান্যকারীকে শাস্তি দেওয়া, অর্থাৎ আইনকে বলবৎকরণের জন্য ব্যবস্থা রাখা। যে আইনকে খণ্ডন করলে, কেউ যদি আইন ভাঙে তার কি শাস্তি হবে না হবে সেগুলো দেখা। আমরা ভারত সরকারের, আমরা জানি ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, অর্থাৎ 1947 সালে ভারত স্বাধীন হয়েছে। 1950 সালে ভারতের যে সংবিধান, সেই সংবিধানে ভারতকে বলা হয়েছে কি না, আমরা ভারতের জনগণ ভারতকে একটা কি করেছি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া having solemnly resolved to constitute India into a sovereign socialist secular democratic and republic। অর্থাৎ এইভাবে আমরা ভারতকে আমরা কিভাবে বলছি, সভারেন, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র। এই দেখো তোমরা, সাধারণতন্ত্র কথাটা বলা হচ্ছে, অর্থাৎ সাধারণতন্ত্র কেন, প্রথম কথা হচ্ছে সভারেন। সভারেন হচ্ছে সার্বভৌম, অর্থাৎ সার্বভৌম মানে ভারত কারুর কথায় চলবে না। ভারত সরকার ভারতের মধ্যে, ভারতের যারা অধিবাসী, ভারতের যত কিছু ভারতের মধ্যে যা আছে, সেই ভারত তার যে আইন, সেই আইনের অধীন, এবং তাদের ওপর ভারত সম্পূর্ণভাবে আইন বলবৎ করতে পারে এবং আইন অমান্যকারীকে চরম শাস্তি দিতে পারে। চরম শাস্তি কি হতে পারে, মৃত্যুদণ্ড দিতে পারে। তারপরে আরো বলা হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার, অর্থাৎ ভারত সমাজতান্ত্রিক, কিরকম, মিশ্র অর্থনীতির দেশ। তারপরে ভারত হচ্ছে সেকুলার, ধর্ম নিরপেক্ষ দেশ, অর্থাৎ এখানে কোনো বিশেষ ধর্মের পক্ষপাতিত্ব থাকবে না, সকল ধর্মের প্রতি সমান দৃষ্টিভঙ্গি ভারতের একটা চিরাচরিত ঐতিহ্য। এবং কি, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক। ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে যে শাসক প্রধান, তাদের আমরা গণতান্ত্রিক উপায় অর্থাৎ নির্বাচনের মাধ্যমে তাদের নির্বাচিত করি। এবং সাধারণতন্ত্র, এই সাধারণতন্ত্র কথাটা কেন বলি, আমরা এই কয়েকদিন পরে দেখবে 26শে জানুয়ারি আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি। আমরা কি জানি সাধারণতন্ত্র মানে কি, প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র, রিপাবলিক। হোয়াট ইজ কল্ড রিপাবলিক? রিপাবলিক মানে কি, অর্থাৎ সাধারণতন্ত্র মানে হচ্ছে
সেদিন আমাদের ভারতের সংবিধান প্রণয়ন করা হয়েছিল, কার্যকর হয়েছিল, যে ভারতের সংবিধান প্রণয়ন হয়েছিল, সেই প্রণয়ন করার পর কার্যকর হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি থেকে। এবং ভারতকে সাধারণতন্ত্র বলা হয়েছে কারণ ভারতের যে শাসক প্রধান তিনি কোনো উত্তরাধিকার সূত্রে নন, তিনি নির্বাচিত একজন ব্যক্তি, অর্থাৎ তাকে নির্বাচনের মাধ্যমে তিনি যেখানে নিযুক্ত হয়েছেন, ব্রিটেনের রাজা বা রানীর মতন তিনি উত্তরাধিকার সূত্রে বংশ পরম্পরা সূত্রে তিনি কিন্তু শাসন করছেন না। তাহলে আমরা একটা পরিষ্কার হচ্ছি যে ভারত সরকার যে সাধারণতন্ত্র, সেখানে দেখতে পাচ্ছি ভারতের যে শাসক প্রধান তিনি নির্বাচিত শাসক প্রধান। এবারে কথা হচ্ছে ভারত সরকারের, যখন আমরা তিনটে অঙ্গ নিয়ে আলোচনা করব, ভারত সরকারের তিনটে অঙ্গ কি কি ভারতের, তাহলে বুঝতে পারছি যে সরকারের তিনটে অঙ্গ, একটা হচ্ছে আইন বিভাগ, একটা হচ্ছে শাসন বিভাগ, একটা হচ্ছে বিচার বিভাগ। আমরা এখানে আলোচনার সুবিধার্থে আমরা শাসন বিভাগ দিয়ে আলোচনা শুরু করছি। শাসন বিভাগ অর্থাৎ ভারতের শাসন বিভাগটা কিভাবে ভাগ করা হয়েছে। ভারতের দেখো সরকারের বিভিন্ন বিভাগ সমূহ, তোমাদের ইউনিট 4-এ যেটা থাকবে, সেই ইউনিট 4-এর মধ্যে তোমাদের কটা কোশ্চেন লিখতে হবে, একটা 6 নম্বরের বড় কোশ্চেন আর 2 নম্বরের একটা কোশ্চেন লিখতে হবে। কিন্তু 2 নম্বরের দুটো কোশ্চেন দেওয়া থাকবে, তার থেকে একটা কোশ্চেন লিখতে হবে, আর 6 নম্বরের দুটো কোশ্চেন দেওয়া থাকবে, তার থেকে একটা কোশ্চেন লেখা হবে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। ভারত সরকারের বিভিন্ন বিভাগগুলো আমরা পড়ে এসছি, আমরা 9-10-এর যখন ইতিহাস বইতেও আমরা দেখেছি, এবং যারা আইসিএসসি থেকে বা যেখান থেকে বিভিন্ন বোর্ডের অন্যান্য বোর্ড থেকে তারা দেখেছি যে এখানে যে ভারত সরকার যে বিভিন্ন বিভাগের কিছু কিছু আলোচনা তারা পেয়েছে। কিন্তু আমরা যখন পলিটিক্যাল সায়েন্সে আজকে রাষ্ট্রবিজ্ঞানে যখন এটা পড়তে শুরু করছি, সেখানে আমরা দেখছি যে ভারতের সরকারের যে বিভাগ, সেই সরকারি বিভাগের মধ্যে শাসন বিভাগ, এই শাসন বিভাগকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করছি। কি কি ভাগ করছি? একটা হচ্ছে শাসন বিভাগের রাজনৈতিক অংশ, আর একটা হচ্ছে অরাজনৈতিক অংশ। একটা হচ্ছে পলিটিক্যাল পার্ট অফ দ্য এক্সিকিউটিভ, আর একটা হচ্ছে নন পলিটিক্যাল পার্ট অফ দ্য এক্সিকিউটিভ। তাহলে পলিটিক্যাল পার্ট অফ দ্য এক্সিকিউটিভে কারা আছে? যেখানে যে শাসন বিভাগের যেটা রাজনৈতিক অংশ, সেটা কিন্তু অস্থায়ী, সেটা স্থায়ী নয়, অর্থাৎ সেটা পরিবর্তনশীল, সেটা একটা নির্দিষ্ট সময় অন্তর নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হয়। সেখানে কারা থাকে? সেখানে মন্ত্রীগণ থাকে, মন্ত্রীগণরা থাকে সেখানে, যেখানে সেরা নির্বাচিত। আর একটা হচ্ছে অরাজনৈতিক অংশ, নন পলিটিক্যাল পার্ট অফ দ্য এক্সিকিউটিভ, যেখানে কারা থাকে? যারা থাকে তারা হচ্ছে স্থায়ী সরকারি কৃত্যক, স্থায়ী সরকারি কর্মচারী, তাদের আমরা বলি এক কথায় ব্যুরোক্র্যাটস, ইংরেজিতে বলি ব্যুরোক্র্যাটস, বাংলায় হচ্ছে আমলাতন্ত্র। অর্থাৎ আমরা ধরে নাও আমাদের যে এই যে উচ্চ মাধ্যমিক সংসদ, উচ্চ মাধ্যমিক যে শিক্ষা সংসদ, এই শিক্ষা সংসদের মধ্যে কিন্তু দুটো পার্ট আছে, একটা হচ্ছে এই রকম ধরনের নির্বাচনের পার্ট, আর একটা হচ্ছে অরাজনৈতিক পার্ট। রাজনৈতিক অরাজনৈতিক পার্ট কেন বলছি? একটা স্থায়ী, একটা অস্থায়ী। অস্থায়ী পার্টটা সেখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। স্থায়ী পার্ট যেখানে সেক্রেটারি সচিবগণ থাকেন, তারা কিন্তু নির্দিষ্ট, তারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তারা এখানে নিযুক্ত হন, এবং তারা ডে টু ডে প্রশাসন, অর্থাৎ আমাদের যদি শাসন বিভাগে দেখি যে আমাদের সরকার যে চলছে, সরকার চালাচ্ছেন, আমরা দেখছি ওপরে যদি কেন্দ্রের সরকার দেখি সেখানে পরপর মন্ত্রীরা আছেন, মন্ত্রীরা চালাচ্ছেন, কিন্তু ডেলি যে কাজটা, প্রত্যেক দিনের যে কাজটা, সেই কাজটা কিন্তু চালাচ্ছেন অন্য এক দল। তারা অভিজ্ঞ, সুদক্ষ, ট্রেনিং প্রাপ্ত এবং সর্বভারতীয় প্রতিযোগিতায় তারা পাশ করা, উত্তীর্ণ হওয়া, ট্রেনিং প্রাপ্ত তাদের প্রশাসক, যাদের আমরা আমলা বলি, তারা কিন্তু তাদের একটা নির্দিষ্ট সময়ন্ত তাদের চাকরির একটা সীমা থাকে, 60 বছর একটা সময় রইল, তার মধ্যে সরকার হয়তো পরিবর্তিত হতে পারে, কিন্তু তারা পরিবর্তন হয় না। তাহলে এইটা হচ্ছে স্থায়ী অংশ। আর অস্থায়ী অংশটা আমরা আজকে এখন আলোচনা করছি এই ক্লাসে, আমরা অস্থায়ী অংশ অর্থাৎ সরকারের শাসন বিভাগের
শাসন বিভাগের যে অস্থায়ী অংশ, যেটা রাজনৈতিক অংশ, সেইটা আলোচনা এখন শুরু করছি। প্রথম আলোচনা আসছে যে ভারতের শাসন ব্যবস্থাটা কিরকম। ভারতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংসদীয় শাসন ব্যবস্থা আমাদের গ্রহণ করা হয়েছে ভারতের সংবিধানে। আমরা ভারতের সংবিধান বইটা আমি নিয়ে এসছি, তোমাদের জন্য দেখাচ্ছি। দেখো, ভারতের সংবিধান, আমাদের এই সংবিধানটা পৃথিবীর বৃহত্তম সংবিধান, যার মধ্যে 395টা ধারা আছে এবং বহু উপধারা, এবং বর্তমানে এর কলেবার হয়েছে 470-এর ওপর ধারা এবং 12টা তফসিল। সেটা নিয়ে একটা বিশাল বড় ভারতের সংবিধান। মূল সংবিধানে 395টি ধারা আছে। তাই এই ভারতের সংবিধানের 52 থেকে আর্টিকেল 52 থেকে আর্টিকেল 58, 52 থেকে 58 নম্বর ধারায় ভারত সরকারের কেন্দ্রীয় শাসন বিভাগ সম্পর্কে আলোচনা আছে। তা আমরা বলছি যে ভারতের সরকার হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা, সংসদীয় বা পার্লামেন্টীয় শাসন ব্যবস্থা। সংসদীয় শাসন ব্যবস্থার একটা মুখ্য বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত শাসকের অবস্থিতি, ডুয়াল এক্সিকিউটিভ। দ্বৈত শাসক মানে কি? অর্থাৎ একজন শাসক তিনি রাষ্ট্রের প্রধান, আর একজন শাসক তিনি সরকারের প্রধান। ব্যাপারটা কিরম হলো একটু পরিষ্কার করে বুঝে নি, কারণ আমাদের একটু দ্বন্দ্ব লাগছে কিরকম সরকারের প্রধান দ্বৈত শাসন ব্যবস্থা কিরম হতে পারে। আমরা ধরে নিই, যদি গ্রেট ব্রিটেনকে দেখি, গ্রেট ব্রিটেনের অনুকরণে ভারতের শাসন ব্যবস্থাকে নেওয়া হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা। গ্রেট ব্রিটেনে দেখছি কি, একটা রাষ্ট্রের প্রধান, একটা সরকারের প্রধান। গ্রেট ব্রিটেনে দেখছি রাষ্ট্রের প্রধানকে রাজা বা রানী, আর সরকারের প্রধানকে প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বাধীন মন্ত্রিসভা। ভারতেও ঠিক তেমনি। ভারতের সরকারের প্রধান আর রাষ্ট্রের প্রধানের মধ্যে তফাৎ আছে। ভারতের রাষ্ট্রের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপ্রধান হচ্ছেন রাষ্ট্রপতি, এবং ভারতের সরকারের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদ। তাহলে ভারতের আমরা কি দেখছি, রাষ্ট্রপতি আছে এবং প্রধানমন্ত্রী আছে। আমরা শাসক, ভারতের প্রধান শাসক যখন বলবো তখন কিন্তু নাম করব রাষ্ট্রপতি, কারণ রাষ্ট্রপতি হচ্ছেন ভারতের প্রথম নাগরিক। আমাদের বর্তমান রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু হচ্ছেন আমাদের ভারত সরকারের প্রথম নাগরিক, ভারত রাষ্ট্রের প্রথম নাগরিক। তা আমরা 52 থেকে 58 নম্বর ধারায় যে আলোচনা আছে, সেখানে আমরা সংবিধানের 52 নম্বর ধারাটা পড়ি একটু, কি বলা আছে। 52 নম্বর ধারায় বলা আছে, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বলে বলা হচ্ছে, দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকারের একজন রাষ্ট্রপতি থাকবেন। এবং 53 নম্বর ধারায় বলা হচ্ছে, এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের শাসন বিভাগীয় যে ক্ষমতা, সেখানে বলা হচ্ছে ক্লজ 1-এ বলা আছে, দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন, অর্থাৎ ভারত সরকারের শাসন বিভাগীয় যে ক্ষমতা, shall be vested in the president and shall be exercised by him either directly or through officers subordinate to him in accordance with this constitution। অর্থাৎ বলা হচ্ছে ভারত সরকারের যে শাসন বিভাগ, সেটা কার হাতে অর্পণ করা হয়েছে? ভারতের রাষ্ট্রপতির হাতে অর্পণ করা হয়েছে। রাষ্ট্রপতি সেই শাসন বিভাগকে নিজে অথবা তার অধীনস্থ সরকারি আধিকারিকদের দিয়ে তিনি এটাকে পরিচালনা করবেন সংবিধান অনুসারে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ কনস্টিটিউশনের বাইরে নয়, নিজের ইচ্ছে মতো নয়, কনস্টিটিউশনে যেটা বলা হয়েছে সেইভাবে কাজ করবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের রাষ্ট্রপতি তিনি হচ্ছেন ভারতের রাষ্ট্রের প্রধান। তাহলে রাষ্ট্রপতি প্রধান হলে এবারে আমরা প্রথম কথা আসছি যে রাষ্ট্রপতি তাহলে কিভাবে নির্বাচিত হন। আমরা বলেছি ভারতের রাষ্ট্রপতি কিন্তু নমিনেটেড নন, তিনি ইলেক্টেড।
এই ইলেকশনটা কি রকম? আমরা যে ভোট দিচ্ছি, কিছুদিন পরে একটা ভোট হবে, বা আমরা লোকসভার ভোট হয়, রাজ্যসভার বিধানসভার ভোট হয়, সেই ভোটটা কি? না, এই ভোটটায় কিন্তু রাষ্ট্রপতি কিভাবে নির্বাচন হচ্ছেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটা ইলেকটোরাল কলেজ আছে, নির্বাচনী কলেজ আছে, নির্বাচক মণ্ডলী আছে। সেই নির্বাচক মণ্ডলীতে কারা থাকেন? সেই নির্বাচক মণ্ডলীতে থাকেন ভারতের পার্লামেন্টের দুটো কক্ষ আছে, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। উচ্চ কক্ষের নাম রাজ্যসভা, নিম্ন কক্ষের নাম লোকসভা। এই যে রাজ্যসভা, সেই রাজ্যসভার ইলেক্টেড মেম্বার্স, অর্থাৎ রাজ্যসভার নির্বাচিত প্রতিনিধি এবং লোকসভার নির্বাচিত প্রতিনিধি। এখন প্রথমেই আমাদের প্রশ্ন আসবে, রাজ্যসভার নির্বাচিত প্রতিনিধি কারা? রাজ্যসভার নির্বাচিত প্রতিনিধি কারা? রাজ্যসভার নির্বাচিত প্রতিনিধি হচ্ছে 250 জনের মধ্যে 238 জন। 12 জন হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য, 238 জন হচ্ছেন নির্বাচিত সদস্য। আর লোকসভায় সর্বাধিক 552, সেই 552-র মধ্যে 550 জন হচ্ছে নির্বাচিত এবং 2 জন হচ্ছেন মনোনীত। এই 550-এর মধ্যে আবার ভাগ আছে, 530 জন হচ্ছেন ভারতের বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত, জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধি, এবং 20 জন হচ্ছেন ভারতের বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে জনগণের দ্বারা প্রত্যক্ষ নির্বাচনের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। আর 2 জন মনোনীত সদস্য, তারা রাষ্ট্রপতির দ্বারা ইঙ্গো ভারতীয় সম্প্রদায়ের, অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির 2 জন সদস্য থাকেন। তাহলে আমরা দেখছি ভারত সরকারের, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কারা থাকছেন না, ভারতের লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যগণ, তাদের যোগফল, অর্থাৎ 238 আর কতজন, 550, বর্তমানে 545 আছেন। ওইটার সঙ্গে তার সঙ্গে ডিভিশন হচ্ছে, ডিভাইডেড বাই, তার সঙ্গে ভাগ করা হচ্ছে রাজ্য বিধানসভা, যতগুলো রাজ্য বিধানসভা, সেই রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য, সেই ভাগ করে যে সংখ্যাটা আসছে, সেই সংখ্যাটা যেটা পাচ্ছি, তারা কিন্তু ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে, তারা এই নির্বাচক মণ্ডলী এইভাবে গঠিত হয়, তারা ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচন করেন। সেই জন্য আমাদের ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি নয়, এটাকে বলা হয় পরোক্ষ পদ্ধতি, অর্থাৎ ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট রিপ্রেজেন্টেশনস, এটা হচ্ছে ইনডাইরেক্ট প্রসেস। তাহলে এইভাবে আমরা রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন। এবারে রাষ্ট্রপতি নির্বাচন হলেন, রাষ্ট্রপতি পদে যিনি বসবেন তার কি কি যোগ্যতা থাকবে? প্রথম কথা হচ্ছে, তাকে ভারতের নাগরিক অবশ্যই হতে হবে, তাকে কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে, এবং তিনি কোনো লাভজনক পদে থাকবেন না, এবং তিনি সরকারের, অর্থাৎ লোকসভা রাজ্যসভা যে কোনো একটা সদস্য পদ হতে হবে, তার সদস্য থাকতে হবে, এরম হতে পারে। এইবারে ব্যাপারটা হচ্ছে, তিনি কত বছরের জন্য নির্বাচিত হবেন? তিনি 5 বছরের জন্য নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হবেন। এবারে আমাদের একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা হচ্ছে, আমরা এখানে একটা প্রশ্ন রাখতে পারি, যারা তোমরা একটু জানতে চাও বেশি করে, আমার ছাত্রছাত্রী বন্ধুরা, আমার সন্তান তুল্য যারা ছাত্রছাত্রী আছো, যারা জানতে চাও, আচ্ছা ভারতের রাষ্ট্রপতি হতে গেলে বলছি ভারতের নাগরিক হতে হবে। ভারতের নাগরিক মানে ভারতে বসবাসকারী নাগরিক। আমরা কিন্তু এখানে একটা কথা বলি, আমরা নাগরিকতা পড়ে এসেছি, সেই নাগরিকতার মধ্যে 2টো নাগরিকতা আমরা পেয়েছি, একটা হচ্ছে জন্মসূত্রে, একটা হচ্ছে অনুমোদনের দ্বারা, অর্থাৎ অন্য রাষ্ট্র থেকে এখানে এসছে, অনুমোদনের দ্বারা রাষ্ট্রপতি হয়েছে, মানে অন্য অনুমোদনের দ্বারা নাগরিক হয়েছে। আমরা এখানে একটা কথা বলি, ভারত রাষ্ট্রে কিন্তু হঠাৎ যদি মনে হয় একজন ইংল্যান্ডের বা একজন আমেরিকা বা একজন ফ্রান্সের কোনো অধিবাসী নাগরিক তিনি ভারতের নাগরিকত্ব নিলেন, তাহলে কি হলো? ভারতের তিনি নাগরিকত্ব নিলেন মানে তিনি ভারতে অনুমোদন সিদ্ধ নাগরিক হলেন। এই নাগরিক যদি তিনি রাষ্ট্রপতি নির্বাচনে
তিনি মনোনয়ন পত্র দেন, তাকে যদি রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু তিনি যদি জেতেন, তিনি ভারতের রাষ্ট্রপতি হতে পারেন না? পারেন না? হতে পারেন। কিন্তু পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে যদি দেখা যায় ভারতের একজন নাগরিক, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন, তিনি একজন খুব বড় কোনো সায়েন্টিস্ট যাই হতে পারে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে তিনি লড়ার জন্য কি পারবেন? প্রার্থী হতে পারবেন না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকতা ছাড়া কিন্তু সেখানে রাষ্ট্রপতি হতে পারে না। কিন্তু ভারতবর্ষে আমরা দেখো কতটা উদার ভারতের সংবিধানটাকে তৈরি করা হয়েছে, যে অনুমোদন সিদ্ধ নাগরিকও কিন্তু ভারতের নাগরিক হিসাবে হতে পারে, তিনি রাষ্ট্রপতি হতে পারে। এইবারে আমরা দেখার পর আমরা দেখব যে রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হচ্ছে। এইবারে কথা হচ্ছে রাষ্ট্রপতির কি ধরনের বেতন ভাতা পান। রাষ্ট্রপতি বেতন ভাতা যেটা পান ভারতের সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়, তার জন্য কিন্তু পার্লামেন্টের কোনো অনুমোদনের প্রয়োজন হয় না, এবং বেতন ভাতার সঙ্গে তিনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পান, সরকারি বাসভবন পান, তার সঙ্গে তার নিরাপত্তা রক্ষী আছে, এবং ভারতের রাষ্ট্রপতি জানবে ভারতের যে রাষ্ট্রপতি তার নিরাপত্তা সম্পূর্ণ দেখেন ভারতের সেনা বিভাগ। সেটা পরে আসছি কেন দেখেন, সেটা পরে আসছি বলতে। এবং ভারতের রাষ্ট্রপতিকে এই যে তিনি নির্বাচিত হলেন, আচ্ছা এনাকে কি পদচ্যুত করা যায় না যায় না? হ্যাঁ, পদচ্যুত করা যায়। কিভাবে করা যায়? সেটাকে বলা হয় ইমপিচমেন্ট পদ্ধতি। ইমপিচমেন্ট পদ্ধতিটা কোথায় আছে? সেটা আছে আমাদের ভারতের সংবিধানের 61 নম্বর ধারায়। অর্থাৎ সেখানে দেখা হবে রাষ্ট্রপতির বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ আছে, সেটা লোকসভা রাজ্যসভায় বিশেষভাবে সেখানে 2/3 মেজরিটির দ্বারা সেখানে সিদ্ধ হতে হবে, সেই প্রমাণ হতে হবে। সেই প্রমাণের ফলে যদি দেখা যায় যে সবাই এই পথে একমত হচ্ছেন যে এই ব্যাপারটা অত্যন্ত অন্যায় এবং নথি এটা তথ্য অনুসন্ধান করে পাওয়া যাচ্ছে, তাহলে রাষ্ট্রপতিকে মহাবিচার পদ্ধতি বা ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে তাকে অপসারণ করা যায়। রাষ্ট্রপতি চট করে যদি অপসারিত হন বা পদচ্যুত হন, বা রাষ্ট্রপতি হঠাৎ যদি মারা যান, তাহলে কি হবে? তাহলে কিছুই নয়, উপরাষ্ট্রপতি আছেন, উপরাষ্ট্রপতি মানে সেই সময়ের জন্য তিনি রাষ্ট্রপতি হয়ে যাবেন, তারপরে আবার রাষ্ট্রপতি নির্বাচন করে রাষ্ট্রপতি হবেন। এবারে রাষ্ট্রপতির আমরা ক্ষমতা কার্যাবলীর দিকে আসি। রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী প্রচুর, সংবিধানে প্রচুর বলা আছে। সেই ক্ষমতা কার্যাবলীর মধ্যে হচ্ছে শাসনতান্ত্রিক ক্ষমতা আছে, আইন সংক্রান্ত ক্ষমতা আছে, বিচার সংক্রান্ত ক্ষমতা আছে, জরুরি ব্যবস্থা সংক্রান্ত ক্ষমতা আছে। আচ্ছা, শাসন সংক্রান্ত ক্ষমতা কি কি? রাষ্ট্রপতি কিন্তু ভারতের যত উচ্চপদস্থ সরকারি কর্মচারী, যত উচ্চপদস্থ মন্ত্রী, সবাইকে কিন্তু তিনি নিয়োগ করেন। একদিকে তিনি প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন, তার সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ মহাগণনা পরীক্ষক, তাকে তিনি নির্বাচিত করছেন। তারপরে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, তাকে তিনি নির্বাচিত করছেন। অর্থাৎ রাষ্ট্রপতি এই যে এতগুলো জায়গার এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিদের তিনি নিযুক্ত করেন, এবং প্রয়োজন হলে তাদের অপসারণ করার ক্ষমতাও কিন্তু রাষ্ট্রপতির আছে। এইটা হচ্ছে রাষ্ট্রপতির একটা বিরাট শাসন সংক্রান্ত ক্ষমতা। এবং তিনি এই শাসন সংক্রান্ত ক্ষমতায় অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটা পরামর্শের মধ্যে চলে, মন্ত্রী পরিষদের সঙ্গে পরামর্শের মাধ্যমে কিন্তু এই শাসন বিভাগ চলছে। আইন সংক্রান্ত ক্ষমতা আমরা কি দেখি? রাষ্ট্রপতি আবার কি আইন সংক্রান্ত ক্ষমতা আছে? রাষ্ট্রপতি আইন কিভাবে করে? আমরা তো জানি আইন বিভাগ আইন প্রণয়ন করছে, পার্লামেন্ট আইন প্রণয়ন করছে। হ্যাঁ, পার্লামেন্টে কিন্তু বিলের মাধ্যমে আইন তৈরি হয়, কিন্তু পার্লামেন্টে যখন অধিবেশন চলে না, সেই সময়টা অন্তর্বর্তীকালীন সময় রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারির মাধ্যমে কিন্তু বিশেষ আইন জারি করতে পারেন, এবং সেই আইনও সংবিধানে সমানভাবে প্রযোজ্য এবং মান্যতা দেওয়া হয়েছে, বৈধতা দান করা হয়েছে। এটা কিন্তু আমাদের জানতে হবে। এরপরে হচ্ছে রাষ্ট্রপতি, তিনি হচ্ছেন
ভারতের স্থল, নৌ এবং বিমান বাহিনীর সর্বাধিনায়ক। অর্থাৎ ভারত রাষ্ট্র যদি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, সেই যুদ্ধ ঘোষণা এবং শান্তি স্থাপনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেন রাষ্ট্রপতি। তিনি হচ্ছেন ভারতের তিন বাহিনীর, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী, তিনি সর্বাধিনায়ক। এবং তার এই আইন এবং শাসন সংক্রান্ত ক্ষমতার পরে তার বিচার সংক্রান্ত ক্ষমতা, আমি বলছি বিচারের কি ক্ষমতা আছে। আমরা তো জানি বিচার বিভাগ বিচার দেখে, কোর্ট আছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আছে। তা সেখানে রাষ্ট্রপতির কাজটা কি? রাষ্ট্রপতির কাজ একটা বিরাট আছে। দেখা যাচ্ছে যে বিচার করা হয়েছে, ধরা যাক হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, যেখানে সুপ্রিম কোর্টে কোনো ব্যক্তিকে চরম শাস্তি দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যখন কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়, সেই ব্যক্তির তার প্রাণ ভিক্ষা করার রাস্তা একমাত্র রাষ্ট্রপতি। সে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করে যে আমাকে আপনি ক্ষমা করে দিন। রাষ্ট্রপতি চাইলে তাকে ক্ষমা করতে পারেন, না পারেন, এমনকি তাকে মুক্তিও দিতে পারেন। এই ক্ষমতা রাষ্ট্রপতির একমাত্র আছে। অর্থাৎ চরম ক্ষমতা, যাকে সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড দিয়েছে, সেই মৃত্যুদণ্ড রদ করার ক্ষমতাও কিন্তু রাষ্ট্রপতির আছে। তাহলে রাষ্ট্রপতি পদের গুরুত্বটা কোন জায়গায় চলে যাচ্ছে দেখি। এইবারে দেখি, আমরা বলছি রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা ক্ষমতা। জরুরি অবস্থা ঘোষণা আর্টিকেল ভারতের সংবিধানে 352, 356 এবং 360 ধারা, তিন ধরনের জরুরি অবস্থা ঘোষণা করা কথা বলা হয়েছে। 352 নম্বর ধারায় বলা হয়েছে যে ভারতের রাষ্ট্রপতি যদি দেখেন কোনো বিদেশি রাষ্ট্রের আক্রমণ কিংবা আভ্যন্তরীণ গোলযোগের ফলে দেশের নিরাপত্তা বিশেষভাবে বিঘ্নিত হয়েছে, তাহলে তিনি সারা দেশে জরুরি অবস্থা জারি করতে পারেন। এবং সেই জরুরি অবস্থা জারির সময় কিন্তু, জারির পর থেকে রাষ্ট্রপতির হাতে কিন্তু শাসন ক্ষমতা পুরো চলে যায়। এটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা বলা হয়। ভারতবর্ষে কিন্তু জাতীয় জরুরি অবস্থা অন্তত 4 বার হয়েছে আমাদের দেখা যায়। কারণ দেখা যাচ্ছে যে চীনের যুদ্ধের সময়, ভারত পাক যুদ্ধের সময় 1965 এবং 1971 সালে এবং 1977 সালে আরেকবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল। আর এছাড়া আর্টিকেল 356 অর্থাৎ 356 নম্বর ধারায় কি বলা হয়েছে যে রাষ্ট্রপতি যদি কোনো রাজ্যের রাজ্যপালের থেকে বা অন্য কোনো সূত্রে তিনি খবর পান যে সেই রাজ্যের শাসন শৃঙ্খলা, শাসন ব্যবস্থা ঠিক মতন চলছে না, তাহলে কিন্তু সেই রাজ্যের শাসনভার তিনি নিজের হাতে নিতে পারেন। একে বলা হয় রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা। এটাও ভারতে অনেকবার হয়েছে। আরেকটা হচ্ছে 360 নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থা। আর্থিক জরুরি অবস্থাটা কি? আর্থিক জরুরি অবস্থা হচ্ছে যদি ভারত রাষ্ট্রে অর্থনৈতিক সংকট দেখা যায়, বিভিন্নভাবে সংকট। কিছুদিন আগে যেটা দেখা গেছিল শ্রীলঙ্কা গভর্নমেন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের একটা আর্থিক সংকট হয়েছিল। তবে সৌভাগ্যের বিষয়, এই আর্থিক সংকট হলে কিন্তু পুরো অর্থ ব্যবস্থাটা কিভাবে পরিচালিত হবে সেটা কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমে স্থিরীকৃত হবে। সেখানে একটা বিশেষ ব্যাপার আছে যে সরকারি কর্মচারীদের সেখানে কিন্তু বেতন অবধি কমানো যেতে পারে। মানে এই ক্ষমতা অবধি আছে রাষ্ট্রপতির, বেতনও কমিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু সৌভাগ্যের বিষয় হয়েছে যে ভারতে কখনো আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়নি। কারণ আমরা বুঝতে পারছি একটা রাষ্ট্রের যখন অর্থ ব্যবস্থা ভেঙে পড়ে, সেই রাষ্ট্রের মারাত্মক ক্ষতি, আর কি মারাত্মক সমস্যা, সেই সমস্যা আসেনি ভারতে কোনোদিন। এবারে দেখা যাক এই এতগুলো যে ক্ষমতা দেখা গেল, তাহলে তো আমরা এখন বলবো যে তাহলে আমি প্রথমে বললাম কি কথা বলছি, যে প্রথমে বলছি যে ভারতের মানে দ্বৈত শাসন ব্যবস্থা, সেখানে রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রধান, তিনি সরকারের প্রধান নন। তা এতগুলো ক্ষমতা দেখে আমরা দেখছি তো ভারতের রাষ্ট্রপতি তো মারাত্মক ক্ষমতাশালী, তার তো প্রচুর ক্ষমতা। তাহলে আমরা ভারতের রাষ্ট্রপতির পদমর্যাদাটা দেখি, রোল অফ দ্য ইন্ডিয়ান প্রেসিডেন্ট। ভারতের রাষ্ট্রপতির পদমর্যাদাটা কিরকম? ভারতের রাষ্ট্রপতির তার যে পদ, নিশ্চয়ই সেটা সব থেকে
গরিমালিপ্ত পদ এবং সব থেকে গুরুত্বপূর্ণ পদ, কিন্তু সেখানে দেখতে হবে যে ভারতের রাষ্ট্রপতি, এটা একটা আমাদের ডিবেট আছে, বিতর্ক, একটা বহুদিনের বিতর্ক, যে ভারতের রাষ্ট্রপতি কি প্রকৃত শাসক না ভারতের রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক শাসক। যারা বলছেন, একদল রাষ্ট্রবিজ্ঞানী বলছেন ভারতের বা সংবিধান বিশেষজ্ঞ, তারা বলছেন ভারতের রাষ্ট্রপতি প্রকৃত শাসক। তারা বলছেন যে ভারতের রাষ্ট্রপতি যে জরুরি অবস্থা জারি, এই জরুরি অবস্থা জারি করে কিন্তু ভারতের রাষ্ট্রপতি পুরো নিজের ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন এবং নিতে পারেন, এবং যে কোনো সময় যে কোনো রাজ্যের ক্ষমতা যে তিনি নিয়ে নিচ্ছেন এবং নিতে পারছেন জরুরি অবস্থা জারির মাধ্যমে। এখানে দেখা যাচ্ছে রাষ্ট্রের ক্ষমতা, তার রাষ্ট্রপতির ক্ষমতা বিরাট রকমের হয়েছে, বিরাট রকমের ক্ষমতা হয়েছে। এরপরে দেখা যাচ্ছে যে আমরা যদি বিভিন্ন আলোচনার মাধ্যমে দেখছি যে সর্বাধিনায়ক যুদ্ধ ঘোষণা করতে পারেন, শান্তি স্থাপন করতে পারেন, এই জজেদের তিনি মানে সুপ্রিম কোর্ট বিচারপতিদের, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের তিনি নিয়োগ করেন, তিনি তাদের পদচ্যুত করতে পারেন। তা এত যখন তার ক্ষমতা, নিশ্চয়ই সেই ক্ষমতার তার সর্বাপেক্ষা ক্ষমতা, এবং এখানে কি কোনো পার্লামেন্ট তাকে আটকাতে পারে বা সংবিধান কি তাকে এই ক্ষমতা দিয়ে দিয়েছে? আমরা কিন্তু এইখানে প্রকৃত শাসক যারা বলছেন তারা এই নিয়ে আলোচনা করছেন যে রাষ্ট্রপতিকে তারা প্রকৃত শাসক বলছেন। কিন্তু আমরা যদি দেখি যারা রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিক শাসক বলছেন, এবং যেটা আমরা দেখব অনেক প্রাসঙ্গিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত, যখন আমাদের সবসময় আমাদের জানবো, আমরা রাজনীতি বিজ্ঞানে যখন আমরা ছাত্রছাত্রী আমরা পড়ছি, শিক্ষার্থী হিসেবে রাজনীতি বিজ্ঞানের একটা কোনো বিষয়কে আমরা আলোচনার মাধ্যমে যখন মূল্যায়নে আনবো, মূল্যায়নে আনলে তার ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিক দেখি। সুতরাং তাকে সমালোচনাও করব, কাউন্টার ক্রিটিসিজম আর কাউন্টার ক্রিটিসিজম, প্রতি সমালোচনাও করতে হবে। তাহলে যদি দেখি রাষ্ট্রপতিকে প্রকৃত শাসক বলছি, তাহলে রাষ্ট্রপতিকে যদি নিয়মতান্ত্রিক শাসক বলি, নিয়মতান্ত্রিক শাসক যারা বলছেন তারা কিন্তু প্রথমেই একটা কথা বলছেন যে ভারতের রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক শাসক। তার কারণ হচ্ছে ভারতের সংবিধানে 42 এবং 44তম সংশোধন, 1976 সালে 42তম সংশোধন, 1978 সালের 46তম সংশোধন, এই 44তম সংশোধন, 42nd and 44, 42তম এবং 44তম সংশোধন। এই সংশোধনের দ্বারা বলা হয়েছে রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের পরামর্শ গ্রহণ করতে বাধ্য। এর আগে কোশ্চেন ছিল, যারা প্রকৃত শাসক বলছেন রাষ্ট্রপতিকে, তারা বলছেন যে রাষ্ট্রপতি তিনি এই বাধ্য নন এই কাজ করতে, তিনি মন্ত্রী পরিষদের তিনি পরামর্শ নিতেও পারেন, নাও নিতে পারেন, কিন্তু তিনি তার যে নিতেই হবে তার কোনো ক্ষমতা নেই। কিন্তু পরিষ্কার করে সংবিধানের 42 এবং 44তম সংশোধন, সেখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি কিন্তু ভারতের, আমরা একটু যদি দেখি, যদি 42তম সংশোধনটা পাই, দেখি 1 মিনিট, যদি পাই আমরা দেখে দিচ্ছি, বলে দেবো তাহলে, যে আমরা যদি এখানে দেখি 42nd and 44th অ্যামেন্ডমেন্ট, এক্সিকিউটিভ 55, 44, 57 conditions, হ্যাঁ 42 এবং 44th অ্যামেন্ডমেন্ট, সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের পরামর্শ গ্রহণ করতে বাধ্য, এবং রাষ্ট্রপতি যে জরুরি অবস্থা জারি করেন সেখানে কিন্তু পার্লামেন্টের একটা অনুমোদন চাই, কারণ উনি যে এগিয়ে যাচ্ছেন, যে জরুরি অবস্থাটা বাড়ছে, এক্সটেন্ড করছে, সেই বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু পার্লামেন্টের একটা অনুমোদন লাগে। তাহলে রাষ্ট্রপতির কিন্তু কাজ করছেন, কিন্তু সেই কাজ তাকে বাধা আছে, অর্থাৎ সংবিধানেই বলা হয়েছে, সংবিধান সংশোধনের মাধ্যমে বলা হয়েছে রাষ্ট্রপতির কিন্তু এই ক্ষমতা তিনি একবারে যে স্বাধীনভাবে করতে পারছেন তা নয়। হ্যাঁ, আমরা একটা জিনিস বলতে পারি যে রাষ্ট্রপতি কোন জায়গায় তার স্বাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন, যেখানে দেখা যাচ্ছে লোকসভায় কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি, একটা ত্রিশঙ্কু লোকসভা হয়ে গেছে, সেখানে প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়টি রাষ্ট্রপতি নিজের ওপর বিচক্ষণতার ওপর, নিজের অভিজ্ঞতার উপর, বিচক্ষণতার সিদ্ধান্তের উপর নির্ভর করে। কিন্তু এছাড়া রাষ্ট্রপতিকে, আমরা ভারতের রাষ্ট্রপতিকে দেখছি তিনি কিন্তু মন্ত্রী পরিষদের মানে পরামর্শ অনুযায়ী চলতে বাধ্য। আর আমরা
এই আলোচনার যে শেষ করতে চাই সেখানে বলবো যে ভারতের রাষ্ট্রপতি প্রকৃত শাসক না নিয়মতান্ত্রিক শাসক হিসেবে থাকবেন। তাহলে ভারতের রাষ্ট্রপতির পজিশনটা কি? আমরা আলোচনার মাধ্যমে দেখছি যে ভারতের রাষ্ট্রপতি নিশ্চয়ই অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। তিনি তার সব থেকে, যদি বেতনের দিক থেকে বলি, পদমর্যাদার দিক থেকে তিনি 1 নম্বরে আছেন, সর্বোচ্চ। কিন্তু বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা, সংবিধান বিশেষজ্ঞরা তারা কি বলছেন যে রাষ্ট্রপতি প্রকৃত শাসক থাকবেন না নিয়মতান্ত্রিক শাসক থাকবেন? এখানে একদল বলছেন প্রকৃত শাসক, একদল বলছেন নিয়মতান্ত্রিক শাসক। এই দ্বন্দ্বের, এই সংকটের একটা চমৎকার সমাধান করেছেন আমাদের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডক্টর এস.এল. সিকরি। এস.এল. সিকরি তার ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স গ্রন্থে একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলছেন, ইন এ পার্লামেন্টারি ডেমোক্রেসি দেয়ার শুড নট বি এ ডুয়াল সেন্টার অফ পাওয়ার্স। তিনি বলছেন যে একটা সংসদীয় গণতন্ত্রে, ভারতের মতন হোক বা যে কোনো একটা সংসদীয় গণতন্ত্রে, সেখানে কখনোই একটা দ্বৈত শাসন যেন না থাকে। দ্বৈত শাসন যদি থাকে থাকুক, কিন্তু তাদের মধ্যে যেন বিরুদ্ধাচারণ না থাকে, ডুয়াল কর্নার না থাকে। অর্থাৎ দুটো বিরোধী শাসক গোষ্ঠী যেন একসঙ্গে না শাসন করে। অর্থাৎ প্রকৃত শাসক আর নিয়মতান্ত্রিক শাসক দুজনেই তাদের ক্ষমতা দেখাচ্ছে, এরম থাকবে না। কারণ বলছেন, যখন একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি অর্থাৎ সংসদীয় গণতন্ত্র যখন দেখা যায়, সেখানে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ তারা তাদের নিজের যে কাজগুলো তারা ঠিক মতন কাজ করছে। অর্থাৎ শাসন বিভাগ শাসন ঠিক মতন করছে, আইন বিভাগ ঠিক মতন আইন রূপায়ণ প্রণয়ন করছে, এবং বিচার বিভাগ তার বিচার ব্যবস্থা স্বাধীনভাবে চালাচ্ছে। সেখানে রাষ্ট্রপতির নিয়মতান্ত্রিক শাসক প্রধান হিসাবে ভূমিকা পালন করাই শ্রেয়। অর্থাৎ সেখানে কিন্তু রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিক শাসক হয়ে থাকাই দরকার। যেখানে ভারত সরকার পরিষ্কারভাবে চলছে, কোনো ঝামেলা নেই, সমস্যা নেই, সেখানে কিন্তু রাষ্ট্রপতির দুম করে এগিয়ে এসে, মানে ভারত সরকারের মধ্যে এসে তিনি ক্ষমতার আরেকটা দ্বন্দ্ব না বাড়ানো উচিত। এটা কিন্তু কথা হচ্ছে এস.এল. সিকরির মতন একজন সংবিধান বিশেষজ্ঞ, তার একটি বিখ্যাত বই আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞানে পরবর্তীকালে সাম্মানিক ডিগ্রি নিতে চাও, তারপরে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করতে চাও, তারা এই বইটা অবশ্য পাঠ্য পড়তে হবে। এস.এল. সিকরি ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, দুর্গা দাস বসুর ইন্ডিয়ান কনস্টিটিউশন, এস.সি. কাশ্যপের ইন্ডিয়ান কনস্টিটিউশন, এগুলো তোমাদের পড়তে হবে। রমেশ ঠাকুরের একটা বই আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের, এই বইগুলো তোমাদের পড়তে হবে। তা তোমরা তখন দেখবে যে ভারতের রাষ্ট্রপতিকে যে নিয়মতান্ত্রিক শাসক, এটা কিন্তু কনস্টিটিউশনও একদিকে বলছে, সংবিধানও একদিকে বলছে, এবং বিভিন্ন সংবিধান বিশেষজ্ঞ তারাও বলছেন যে নিয়মতান্ত্রিক শাসক হিসাবে তার ভূমিকা পালন করাই শ্রেয়। কিন্তু যখন সংকট, যখন জরুরি অবস্থা, হ্যাঁ, তখন নিশ্চয়ই রাষ্ট্রপতির তার ব্যক্তিত্ব, তার নেতৃত্ব সেখানে তাকে দিতে হবে। কারণ তিনি যৌথ অধিবেশন, পার্লামেন্টের যৌথ অধিবেশনে তিনি বলে দিচ্ছেন লোকসভা স্পিকারকে যে তুমি ব্যাপারটাকে মেটাও। যখন পার্লামেন্টের লোকসভা রাজ্যসভার মধ্যে কোনো বিল নিয়ে সংঘাত হচ্ছে, তখন তিনি বলছেন তোমরা এটাকে নিয়ে একটা যৌথ অধিবেশনের আহ্বান একমাত্র রাষ্ট্রপতিই করতে পারেন, তিনি করছেন। কিন্তু রাষ্ট্রপতিও তার কাজটা হচ্ছে নিয়মতান্ত্রিক শাসক প্রধান হিসেবেই থাকা, যখন সরকার পরিষ্কারভাবে চলছে দেশে। এটা গেল আমাদের রাষ্ট্রপতির আলোচনা। রাষ্ট্রপতির আলোচনার ক্ষেত্রে তাহলে তোমাদের কি প্রশ্ন আসতে পারে? তোমাদের প্রশ্ন কিন্তু ভারতের, ধরো 2 নম্বরের প্রশ্ন যদি আসে, 2 নম্বরের প্রশ্ন আসতে পারে ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন। তোমরা উত্তর কিভাবে দেবে? যে ভারতের রাষ্ট্রপতি একটা নির্বাচক মণ্ডলীর দ্বারা, নির্বাচনী কলেজ, ইলেকটোরাল কলেজ, নির্বাচক মণ্ডলী দ্বারা নির্বাচিত হন। সেই নির্বাচক মণ্ডলীতে কারা থাকেন? যে ভারতের পার্লামেন্টের 2টো কক্ষের নির্বাচিত সদস্যগণ। এটা বারবার মনে রাখবে, নির্বাচিত সদস্য, মনোনীত সদস্য নয়। এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যগণ, এরা থাকেন। অর্থাৎ পরোক্ষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। এইটা তোমাদের বলতে হবে। আর একটা কোশ্চেন আসতে পারে কি, যে ভারতের রাষ্ট্রপতির তিনি
তার যোগ্যতা কি কি থাকবে সেটাও বলে দিচ্ছি আমি, এবং ভারতের রাষ্ট্রপতি কিভাবে অপসারিত হন সেটা হচ্ছে সংবিধানের 61 নম্বর ধারা 61 আমরা দেখা যাচ্ছে সেখানে। একটু পরিষ্কার একটু বলে দিই তোমাদের কি বলা আছে, কারণ তোমরা বলা থাকলে তোমরা বুঝতে পারবে যে 61 নম্বর ধারাটায় কি বলা আছে। আমি একটু বলে দিচ্ছি 61টাকে। হ্যাঁ, 61-এ বলা আছে প্রসিডিওর ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট ব্যবস্থা, when a president is to be impeached for violation of the constitution, the charge shall be preferred by either house of parliament. যখন তিনি কনস্টিটিউশনকে ভায়োলেট করছেন, সংবিধানকে লঙ্ঘন করছেন, তখন কিন্তু পার্লামেন্টে এই নিয়ে কিন্তু তাকে ইমপিচ করা যায়, এবং পার্লামেন্ট সেইখানে সেই প্রপোজালটা হতে হবে, একটা সভায় যাবে, সেই সভায় 2/3 মেজরিটি, কখনোই 2/3 মানে 3 জনের, যদি 100 জন থাকে 100 জনের 75 জনকে সেখানে হ্যাঁ বলতে হবে, তারপরে সেটা আরেকটা সভায় যাবে, সেখানেও 2/3 হবে, হওয়ার পর তারপরে তাকে ইমপিচ করা যায়। অর্থাৎ এটা তোমাদের লিখতে হবে 2 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে। আর বড় কোশ্চেনের ক্ষেত্রে 6 নম্বরের কোশ্চেন আসতে পারে, একটি আসতে পারে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আমি বলে দিলাম ক্ষমতা কার্যাবলীগুলো। আর একটা প্রশ্ন আসতে পারে যেটা একটু মানে বুদ্ধির, এটা বোধমূলক প্রশ্ন, যে তুমি কি মনে করো ভারতের রাষ্ট্রপতি প্রকৃত শাসক? এই প্রশ্নটা যখন আসবে তখন কিন্তু আমি শেষের যে অংশটা বললাম, অর্থাৎ রাষ্ট্রপতির যে প্রকৃত শাসক আর নিয়মতান্ত্রিক শাসক যে বিতর্কটা, সেটা তোমাদের আলোচনা করতে হবে। এইটা রাষ্ট্রপতি সম্পর্কে আলোচনা তোমাদের হলো। এই রাষ্ট্রপতি সম্পর্কে আলোচনার পরে আমরা আরেকটা আলোচনায় আসব, সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি। খুবই ছোট্ট আলোচনা, রাষ্ট্রপতির মতোই তার কাজ। উপরাষ্ট্রপতি তার হচ্ছে রাষ্ট্রপতি না থাকলে, রাষ্ট্রপতি যখন বিদেশে যাচ্ছেন, রাষ্ট্রপতি যখন বিদেশে কোনো সফরে যাচ্ছেন, তখন সেই কাজ করছেন উপরাষ্ট্রপতি তখন করছেন। রাষ্ট্রপতি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, বা রাষ্ট্রপতি হঠাৎ মারা গেলেন, বা রাষ্ট্রপতি পদচ্যুত হলেন, সেই সময় কার্যভার নেন উপরাষ্ট্রপতি। এবং উপরাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতি সমসাময়িক ওইভাবেই কাজ করেন। উপরাষ্ট্রপতির বিশেষ একটা কাজ আছে কি, উপরাষ্ট্রপতি একটা বিশেষ কাজ করেন যেটা, সেটা হচ্ছে যে উপরাষ্ট্রপতির তিনি ভারতের রাজ্যসভার সভাপতিত্ব করেন। এইটা কিন্তু বিরাট কাজ উপরাষ্ট্রপতির। হি ইজ দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা, তাকে বলা হয় চেয়ারম্যান। রাজ্যসভার যেরকম লোকসভার অধ্যক্ষকে বলা হয় স্পিকার, লোকসভার সভাপতিকে, কিন্তু রাজ্যসভার যিনি আছেন তাকে বলা হয় চেয়ারম্যান। সেই চেয়ারম্যান হচ্ছেন ভারতের উপরাষ্ট্রপতি। তাহলে ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান। এইটা হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতির একটা বিশেষ কাজ। এই ছাড়া মোটামুটি আমরা তাহলে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির ক্ষেত্রে আমরা উপরাষ্ট্রপতির কাজটা একটু পড়ে রাখবো, কারণ রাষ্ট্রপতি যদি উপরাষ্ট্রপতির ক্ষমতা তোমাদের কাছে আসে প্রশ্ন, মোটামুটি একই রাষ্ট্রপতির মতন ক্ষমতা, যখন রাষ্ট্রপতি থাকছেন না তখন তার এই কাজগুলো, তা নাহলে রাষ্ট্রপতির কাজে সহায়তা করা, এটাই হচ্ছে উপরাষ্ট্রপতির কাজ। তাহলে আমরা আজকের এই বিশেষ যে ক্লাসটা আমরা পড়লাম, সেখানে ভারতের শাসন বিভাগে আমরা প্রকৃত শাসক, নিয়মতান্ত্রিক শাসক, সেখানে নিয়মতান্ত্রিক শাসক হিসেবে রাষ্ট্রপতির আলোচনা করলাম, তার নির্বাচন, তার নিয়োগ, তার অপসারণ, তার ক্ষমতা কার্যাবলী, তার পদমর্যাদা, এই নিয়ে আলোচনা করলাম, এবং উপরাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা আলোচনা করলাম। এরপরে আমরা চলে যাব পরের যে বিষয়টা আসবে, সেটা হচ্ছে শাসন বিভাগে কিন্তু অনেকগুলো কাজ আছে, আরো আছে শাসন বিভাগে, যেটা আমরা দেখলাম রাজনৈতিক দিকের একটা অংশ আলোচনা করলাম, সেটা শুধু রাষ্ট্রপতির আলোচনা করলাম। রাষ্ট্রপতির পর কিন্তু আমরা আলোচনা করব যেটা, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর আলোচনা। আমরা পরের ক্লাসে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিপরিষদ সম্পর্কে আলোচনা করব।